আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেও ভারতের প্রভাবে সাড়া মেলেনি চিফ প্রসিকিউটরের অভিযোগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার বাধাগ্রস্ত হবে মন্তব্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য খুবই দুর্ভাগ্যজনক বলছে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রত্যয়। দেশের 1,60,00,000 মানুষ 2 মাসের মধ্যে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা। তীব্র অপুষ্টির ঝুঁকিতে 16 লাখ শিশু। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদে সমর্থন দিলেও দোকানের বিষয়টি মানবিকভাবে দেখার আহ্বান শিক্ষার্থীদের। নিরাপত্তার স্বার্থে ছাড় নেই বলছে কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করার পরও ভারতের প্রভাবে সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। চ্যানেলের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে স্ট্রেইট কাটে এসে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার ও তদন্ত বাধাগ্রস্ত হবে, আদালত চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। ঢাকার বাইরের ও যাত্রাবাড়ী থানার মামলাগুলোর তদন্ত শেষ করতে সময় লাগবে বলে জানান এই আইনজীবী। রিয়াজ ইসলামের রিপোর্ট। আসসালামু আলাইকুম, স্বাগত। চ্যানেল আইয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান স্ট্রেট কাটে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। কথা বলেন ট্রাইব্যুনালের বিভিন্ন বিষয় নিয়ে। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সাজা হলে তাকে আবারও ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আবেদন করা হবে। যদি এই রায়ের তাকে সাজা দেওয়া হয়, তাহলে সাজার পরে আমরা আবারও তাদেরকে এই একই আইনের অধীনে তাকে বা চুক্তির অধীনে তাকে রিকোয়েস্ট করা হবে। ভারত সরকার যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা হয়তো ফেরত দেবেন। ইন্টারপোল ভারতীয় ইনফ্লুয়েন্সের ব্যাপার থাকে, এগুলো নানান ইনফ্লুয়েন্সের কারণে তারা এখন পর্যন্ত কিন্তু ইয়েস নো কোনো কিছু বলেনি। আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আদালত চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে। যাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে ব্যক্তি হিসেবে তারা নির্বাচনের অযোগ্য হবেন। আপনি দেখেন তদন্ত চলমান আছে, তদন্তের স্বার্থে যদি মনে হয় যে এই দলটা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিচার এবং তদন্ত বাধাগ্রস্ত হবে, তাহলে কিন্তু আদালত চাইলে তাদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কোনো আদেশ দিতে পারেন, ব্যান করতে পারেন। পুলিশ হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে না বলে জানান তিনি। তাদেরকে কোনো ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক করে মারা হয়নি। তারা মানুষকে মারতে গিয়ে হয়তো 100 লোককে 50 জন লোককে গুলি করে মেরে ফেলেছে। মানুষ শেষ পর্যন্ত উত্তেজিত অবস্থায় গণপিটুনিতে হয়তো 2 জন মারা গিয়েছে। এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি না। এটা হয়তো এটা নিশ্চয়ই একটা অপরাধ, কিন্তু অন্য আইনে বিচার্য, এটা ট্রাইব্যুনালের বিচার্য বিষয় না। গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। তার কোনো বক্তব্য যদি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য হয়, সাক্ষীকে ভয়ভীতি দেখানোর জন্য হয়, তাহলে সেই বক্তব্য প্রচার করা যাবে না আইনের স্পিরিট অনুযায়ী। আদারওয়াইজ তার অন্য কথা প্রচার করতে বাধা নেই। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দীপ্তি চৌধুরীর উপস্থাপনা ও রেজাউল করিম কাজলের পরিচালনায় সালাম স্টিলের স্ট্রেইট কাট অনুষ্ঠানটি দেখতে পাবেন আজ রাত 8টা 20 চ্যানেল আইয়ের পর্দায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, এটা খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, যত বিরোধিতাই থাকুক না কেন, নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ নজরুল। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক।
বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, জাতীয় বন নীতি সহ বেশ কিছু অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের মাধ্যমে কমিশনের ব্যাপ্তি অনেক বাড়বে। দন্তহীন একটা মানবাধিকার প্রতিষ্ঠান ছিল, মানবাধিকার কমিশন ছিল এবং সেখানে সিরিয়াস কিছু প্রবলেম ছিল। এখানে মানবাধিকার কমিশনের নিয়োগ যে পদ্ধতি সেটার মধ্যে ত্রুটি ছিল, কমিশনের যে এখতিয়ার সেখানে মারাত্মক ঘাটতি ছিল। এছাড়াও ওখানে এমন সব লোকদেরকে বসানো হয়েছিল যারা তাদের আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি আর কি। তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি। মানবাধিকার যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হয়। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, দীর্ঘ আলাপ আলোচনার পরেও এটা প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই। আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। শোনেন, যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই স্মৃতি জাদুঘর পৃথক জাদুঘর হবে। আগের সরকারের আমলে সারা দেশে তৈরি করা আয়নাঘরগুলো এই জাদুঘরের অধীনে থাকবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 2 মাসের মধ্যে খাবারের সংকটে পড়তে যাচ্ছে দেশের 1,60,00,000 মানুষ। পাশাপাশি তীব্র অপুষ্টির মুখোমুখি হবে 16 লাখ শিশু। এমন আশঙ্কার কথা উঠে এসেছে সরকার ও উন্নয়ন সহযোগীদের করা খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি সংক্রান্ত জাতীয় বিশ্লেষণে। সাদি মাহমুদের রিপোর্ট। একদিকে নির্বাচনী তোড়জোড়, অন্যদিকে খাদ্য সংকট। আগামী ডিসেম্বরে দেশে যখন পুরোপুরি চলবে নির্বাচনী ডামাডোল, তখন খাবারের সংকটে থাকবে লাখ লাখ মানুষ। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থার গবেষণায় উঠে এসেছে 13 জেলার 1.5 কোটি মানুষের জন্য খাদ্য সংকট এখন বড় উদ্বেগের বিষয়। সঙ্গে 12 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাবারের চিন্তা। নানা কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে খাদ্য সংকটের ঝুঁকির কারণ হিসেবে দেখা হচ্ছে। সব জায়গাতেই চাপ পড়ছে সাধারণ মানুষের উপর। এমন অবস্থা যে পেটের ভাতটা, নিজের একটা পেটের ভাত জোগাইতে অনেক কষ্ট হয়ে যেতেছে, ফ্যামিলি তো বাদ। এই অবস্থায় আসলে ম্যানেজ করে নিতে হচ্ছে কোনোভাবে, সামহাও, এই আর কি। চাহিদা মতো চলতে গেলে আমার দৈনিক লাগে 500 টাকা, আনান আমার দৈনিক ইনকাম আছে 300 টাকা, ওই 300 টাকাই আমি চলি। জিনিসপত্রের দাম বেশি, ফ্যামিলি খরচ চালানো বড় কষ্টদায়ক হয়ে গেছে এখন। রাজনৈতিক অস্থিরতাকেও ঝুঁকির একটি কারণ মনে করা হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশ এক ধরনের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দিকে যেখানে ছিল এবং খাদ্য সংকটের পরিস্থিতি থেকে অনেক বেরিয়ে এসেছিল, সেখান থেকে নতুন করে এই খাদ্য সংকটে যাওয়াটি কিন্তু একটি দুর্ভাবনার কারণ। সরকারের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার। এখন পর্যন্ত সরকার শহরাঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরনের সেফটি নেট প্রোগ্রাম বা খাদ্য বিতরণ কর্মসূচিগুলো চালু করছিল। এই রিপোর্টে বেরিয়ে আসছে যে 36টি জেলায় যেখানে সংকট দেখা দিচ্ছে, আমরা মনে করি টার্গেটেড ওয়েতে এই জেলাগুলোতে খাদ্য বিতরণ কর্মসূচি সরকার জোরদার করার কথা ভাবতে পারেন। রাজনৈতিক স্থিতিশীলতা এবং খাদ্য নিরাপত্তার বিষয় একসাথে বিবেচনায় না নিলে সংকট আরও গভীর হবে বলে মনে করেন এই গবেষক। অরাজনৈতিক সরকার থাকার কারণে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে এবং খাদ্য সংকটটির সঙ্গেও কিন্তু এর একটা সরাসরি সম্পর্ক রয়েছে। কেননা এর ফলে যেটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের স্রোতগতি হয়েছে, অর্থনীতি এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, ক্ষুদ্র মাঝারি খাতের মানুষ কাজ হারিয়েছে, বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে। সুতরাং এই জায়গা থেকে ফিরে আসার জন্য দ্রুত নির্বাচিত সরকার আসা প্রয়োজন। আর সাধারণ মানুষজনের দিক থেকে হয়তো যাওয়া হবে তারা যেন এক ধরনের রাজনৈতিক পক্ষগুলোর উপরে চাপ সৃষ্টি করেন যাতে আগামী দিনগুলোতে দ্রুত নির্বাচন উত্তরকালে যেন কাজের সুযোগ সৃষ্টি হয়, উৎপাদনের একটা পরিস্থিতি তাদের অঞ্চলগুলোতে সৃষ্টি হয়। সাধারণ মানুষ বলছেন, দ্রব্যমূল্য কিভাবে বাড়ছে, কৃষক ও নিম্ন আয়ের মানুষ কিভাবে টিকে আছেন, এই বিষয়গুলো নির্বাচনের আগেই রাজনীতিবিদদের আলোচনায় থাকা উচিত। সাদি মাহমুদ,
চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ভবঘুরে ও দোকান উচ্ছেদ কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। ভবঘুরে উচ্ছেদকে স্বাগত জানালেও জীবিকার কথা চিন্তা করে হকারদের বিষয়টি মানবিকভাবে দেখার আহ্বান জানিয়েছেন অনেক শিক্ষার্থী। উচ্ছেদ কার্যক্রমে সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও ডাকসু নেতারা জানিয়েছেন ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। লাইলা নওশিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে সাথে নিয়ে ডাকসু নেতাদের ক্যাম্পাস থেকে ভবঘুরে ও হকার উচ্ছেদ কার্যক্রমকে নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে ভবঘুরে উচ্ছেদ প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন অনেক শিক্ষার্থী। ইউনিভার্সিটি আসলে রিসেন্ট কয়েক বছর ধরে মোটামুটি একটা পার্ক হয়ে গেছিল। যখন আমার পাশে আরেকজন একটা ভবঘুরের মতো মানুষ থাকে, এটা আমাকে ইনসিকিউর ফিল করায়। ক্যাম্পাসের সৌন্দর্য পুনরায় ফিরিয়ে আনার জন্য তাদের যদি উচ্ছেদ করতে হয় তাহলে অবশ্যই সেটার জন্য আমরা এই অভিযানটাকে সাধুবাদ জানাচ্ছি। 20 থেকে 30 বছর ধরে যারা ক্যাম্পাসে দোকান নিয়ে জীবিকা নির্বাহ করছেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ প্রক্রিয়ার সমালোচনাও করেছেন শিক্ষার্থীদের কেউ কেউ। মারধরের মাধ্যমে কিংবা সম্মানহানির মাধ্যমে যদি এই ধরনের উচ্ছেদ করা হয় তাহলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সারা দেশের মানুষের কাছে কি করে? একজন বাদাম বিক্রেতা কোনোভাবেই আমার মনে হয় না যে খারাপ কিছু করতেছে, সেই নিরাপত্তায় তো তার ব্যাঘাত ঘটানোর কোনো মানে হয় না। এমন কোথাও কোনো শব্দ লেখা নাই যে নির্বাচিত ছাত্রনেতা একজন ম্যাজিস্ট্রেটের মতো করে আচরণ করবেন, এই পাওয়ার তাকে কেউ দেয় নাই। উচ্ছেদ প্রক্রিয়ায় যুক্ত ডাকসু প্রতিনিধিরা জবাব দিয়েছেন এসব প্রশ্নের। আমাদের মূলত প্রায়োরিটি পাচ্ছে তারা সিস্টেম ডেভেলপ করা, যে বিষয়টা আগে অনিয়ন্ত্রিত ছিল আমরা চাচ্ছি সেটা নিয়ন্ত্রিত হোক। আমাদের এখানে ম্যাটার করছে আমাদের স্টুডেন্টরা কি চায়, আমরা স্টুডেন্টরা কোনোভাবে আপনার সমালোচনা করছেই না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন মানবিকতার দোহাই দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত করতে চান না তারা। ইয়েস, আমি অনেকের সাথে একমত যে তাদের রুটি রুজি দেখার প্রয়োজন আছে, কিন্তু সেটা রাষ্ট্র দেখবে, ঢাকা বিশ্ব এটা দেখবে না। আমার শিক্ষার্থী অনিরাপদ করে আমি দেখব না, আমার কর্মকর্তা শিক্ষককে অনিরাপদ করে আমি এটা দেখব না। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিগগিরই নিবন্ধনভুক্ত হকার ও রিকশা নামানোর উদ্যোগের কথা জানান ডাকসু নেতারা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানে চলছে আলোচনা। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন শেরপুরের ভোটাররা। নির্বাচনে আমি সহযোগ্য এবং সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সুখ দুঃখ বুঝবার জন্য যে প্রার্থী সবসময় কথা বলবেন, আমি সেই ধরনের প্রার্থী চাই। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশে দুর্নীতিও একটা বড় বিষয়। দুর্নীতি রোধ করবার জন্য যে প্রার্থী কাজ করবেন আমরা তাকে চাই। আমি একজন ভোটার হিসেবে আমি চাই যে আমার এলাকায় যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি যেন এলাকার উন্নয়ন সাথে নিজেকে সম্পৃক্ত করেন। পাশাপাশি এলাকার যে আমাদের শেরপুর জেলা এমনিতে অবহেলিত, এখানে ভালো রাস্তাঘাট সেভাবে নাই, সেই সাথে স্কুল, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, রেল লাইন এবং মেডিকেল কলেজের আমাদের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেগুলো আমরা এখনও পাইনি। আমাদের এখানে নীতি নির্ধারক যারা ছিলেন তাদেরও আমরা চাই যে যারা ভবিষ্যতে সামনে নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই বিষয়গুলো মাথায় রাখেন। আমরা এমন এক প্রার্থী চাই যে দেশের উন্নয়ন করব এবং কি যাতে সুস্থভাবে আমরা ভোট দিতে পারি, আর আমাদের কমিউনিটি আদিবাসী যাতে কাজ করে দিতে পারে এরকম প্রার্থী চাই। ভালো হয় ওরে দিমো, কিন্তু আমরা যাতে একটা গরিব মানুষের একটা আলোচনা যাতে অসহায় মানুষের যাতে ভালো হলে দিবার বা কি চলে, যাতে কেন্দ্রের মধ্যে মারামারি সিস্টেম নাও। আমরা এমন প্রার্থী চাই যে প্রার্থী শিক্ষিত, মার্জিত, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
ফলন কম ও সময় মতো বিক্রি করতে না পারায় শীতকালীন সবজি মূলা নিয়ে বিপাকে পড়েছেন লালমনিরহাটের কৃষক। সার সংকট ও কীটনাশকের চড়া মূল্যের কারণে উৎপাদন খরচও বেশি হয়েছে বলছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। জলে ভাসা সম্প্রদায় মান্তা, যাদের সুখ দুঃখ হাসি কান্না মিলেমিশে আছে নদী ও নৌকায়। হালামলেও শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সহ মৌলিক অধিকার বঞ্চিত মানবেতর জীবনযাপন মান্তাদের। নতুন প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে জীবনমানের উন্নয়ন ও পুনর্বাসনের কার্যকর পদক্ষেপের দাবি মান্তা জনগোষ্ঠীর। পর্দা উঠেছে দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াডের পঞ্চম আসরের। অংশ নিচ্ছেন দেশের শীর্ষ 22 ক্লাবের 24টি দল, রয়েছেন কয়েক হাজার অ্যাথলেট। আয়োজকদের আশা, এই আয়োজনে ক্রীড়াক্ষেত্রে দক্ষতা বাড়বে, বন্ধুত্ব এবং আনন্দ উদযাপনের একটি অন্যতম ঐতিহ্যে পরিণত হবে। তানভীর আহমেদের রিপোর্ট। জমকালো আয়োজনে দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ক্লাব প্রাঙ্গণে মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অলিম্পিয়াড অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান জানান, অংশগ্রহণকারী দলগুলো আন্তর্জাতিক মানের সব সুযোগ সুবিধা পাবে। This year Olympiad is particularly exciting. For the first time we have introduced the torch. We ran with the torch, a symbol of unity, passion and the spirit of games. The energy during the rally were electric, and I have to say a few of our members ran so fast, we started wondering if we have been underestimating their fitness all these years. Obviously, it's the first time for us, but with the experience that we had, I'm sure that it will be first of many. So I think we will continue to engage with Gulshan Club going forward. The spirit of Olympiad actually reflects the spirit of our bank as well. ভবিষ্যতে এই অলিম্পিয়াড আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন গুলশান ইউথ ক্লাবের প্রেসিডেন্ট। গুলশান ইয়ুথ ক্লাব একই জায়গায় রয়ে গিয়েছে। গুলশান ইয়ুথ ক্লাব ভবিষ্যতেও গুলশান ক্লাবের সাথে থাকবে। যখনই গুলশান ক্লাব আমাদেরকে ডাকবে, গুলশান ইয়ুথ ক্লাব সবসময় তাদের সাথে থাকবে এবং একই সাথে এই অলিম্পিয়াডটা আমরা করে যাব ইনশাআল্লাহ। বৃষ্টিতে অনুষ্ঠানের বাকি অংশ হয় ইনডোরে। উদ্বোধনী বক্তব্য দেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট। যদিও এই অলিম্পিয়াডটা এত বড় ছিল, লাইক এর আগে আমরা যখন 2019-এ শুরু করেছিলাম, আমরা খুবই ছোট পরিসরে করেছিলাম। সেখান থেকে আজকে 2025-এ আমাদের প্রায় 22টা ক্লাব, আমাদের 1200-র মতো পার্টিসিপেন্ট খেলতে যাচ্ছে। 2019 সালে সামাজিক ক্লাবগুলিকে একত্রিত করার সাহসী উদ্যোগ হিসেবে দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেও ভারতের প্রভাবে সাড়া মেলেনি চিফ প্রসিকিউটরের অভিযোগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার বাধাগ্রস্ত হবে মন্তব্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য খুবই দুর্ভাগ্যজনক বলছে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের প্রত্যয়। দেশের 1,60,00,000 মানুষ 2 মাসের মধ্যে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা। তীব্র অপুষ্টির ঝুঁকিতে 16 লাখ শিশু। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদে সমর্থন দিলেও দোকানের বিষয়ে মানবিক দেখার আহ্বান। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ছাড় নেই বলছে কর্তৃপক্ষ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।